মাঝখানে গাছ করা থেকে একদম দমে গেছিলাম। ইচ্ছাই করছিল না যে আর গাছ করি। এত টাকা খরচ করার পর এত পরিশ্রম করার ফল যখন শূন্য হয়, মানে মানুষে নষ্ট করে দেয়, মনটা একেবারেই ভেঙে যায়। ইচ্ছা করে না আর ছাদে আসতে। আবার পরেক্ষণেই কিন্তু আবার ভাবলাম কয়েকদিন পরে, এভাবে দমে থাকলে হবে না। এভাবে বসে থাকলে আরও যেতে ধরবে, আর ভালো লাগে না। তো যাই হোক আবারও নতুন করে সিদ্ধান্ত নিচ্ছি, যতই নষ্ট করুক না কেন আমি হাল কখনোই ছাড়বো না। আমাকে গাছ করতেই হবে যে কোনো মূল্যে। যদি সব মাটিও নষ্ট করে দেয় তাও আমি গাছ করব। একমাত্র লাস্ট ভরসা সেটা হলো কলমি শাক। প্রয়োজনে আমি সব টবেই কলমি শাক করব। তারপরেও আমি গাছ করা বন্ধ করব না। তো এই যে এখানে লাল শাক করেছিলাম, লাল শাক একটা দুইটা উঠেছে, তাছাড়া উঠেইনি। মাটি নষ্ট করে ফেলেছে, তো এই কারণে আর উঠছে না। তো এখানে আমি কিছু বায়োডার্মা দিয়ে দিলাম মাটি শোধন করার জন্যে। পরিমাণটা সঠিক জানি না, এজন্যে ইচ্ছা মতো দিয়ে দিলাম। এতে খারাপ হবে না ভালো হবে জানি না। তো আপনারা কি যারা জানেন এইটা ব্যবহার করেছেন বায়োডার্মা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঠিক দিলাম না বেশি দিয়ে ফেলেছি, না কম হয়েছে। তো এখানে আমি মাটিগুলি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ঝুরঝুরো করে তারপরে কিন্তু আমি দেবো। আর এই যে দেখেন, যদি শাকগুলি হতো তাহলে কিন্তু এই সাইজের হতো। আর শাকগুলি কিন্তু ভালো জাতেরই দেখে মনে হয়। তো যাই হোক রিজিকের মালিক আল্লাহ, হয়তো বা আমার রিজিকে ছিল না এজন্য হয়নি। তবে এখন থেকে ভেবেছি দমে থাকবো না, চেষ্টা চালিয়েই যাব। মনের উপরে জোর দিতে দিতে, মানে অটল থাকতে থাকতে কখনো কখনো পিছিয়ে যায়। যখন একেবারেই মনটা ভেঙে যায়, কেন জানি না, সাম্মাম গাছগুলি তুলে ফেলার পরে আর লাল শাকগুলি ঘেটে দেওয়ার পরে আমার মনটা একেবারেই ভেঙে গেছিলো। তার সাথে ছিল ব্যস্ততা, যার কারণে বাগানের দিকে একেবারেই মনোযোগ দিতে পারিনি। এমনিতেই আমি এবার লেট, তার ওপর আবার আরও লেট করে দিল এই শত্রুতামি। তো যাই হোক আর দেরি করব না, এখন প্রতিদিনই একটু একটু করে বাগানটা আবারও গাছ লাগাতে শুরু করব। দেখি কোন টবে হয় আর কোন টবে হয় না। যেই টবে হবে না সেই টবে কলমি শাক বীজ বপন করে দেব। এই উদ্দেশ্যেই মূলত আবারও সুন্দর করে আমি গাছ লাগানো শুরু করলাম। তো এই যে আপনাদের কথা বলতে বলতে আমি কিন্তু মাটিগুলি রেডি করে নিয়েছি। আর আজকে একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, পরে আবার ঘেটে ঘ করে দিয়েছি। তো কি করেছি সেটা অবশ্যই বলবো, সেটা আপনারা বুঝতে পারবেন যে কি ঘেটে ঘ করলাম। তো এই যে দেখেন, আমি সুন্দর করে লাইন লাইন করে আমি লাল শাকের বীজ দিয়েছি। কখনো কিন্তু কেউ কখনো এইভাবে লাইন লাইন করে দেয়নি, কারণ লাল শাকের বীজ বেশি ভিতরে পড়ে গেলে বেরোবে না, আর বেরোতে না পারলে সেগুলি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এর জন্য কেউ কখনো এভাবে করে দেয় না ভিতরের দিকে। তো আমি আবার কি করলাম, ভিতরের দিকেই দিলাম। ভাবলাম কিছুটা কাঠের গুঁড়ি দিয়ে তারপরে ঢেকে দিব। তো কাঠের গুঁড়ি আনতে যেতে একদম ইচ্ছা করছিল না। 6 তলা থেকে নিচতলায় যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমাদের বাসায় নিচতলায় আমাদের একটা দোকান আছে কাঠের, ফার্নিচারের। তো সেখান থেকেই নিয়ে আসতাম মূলত। তো এটা কিন্তু আমি মাটি দিয়েই পরে ঢেকে দিয়েছি। তারপরে কি হলো মনে, যে এত নিচে পড়ে গেল, মনে হয় বেরোবে না। পানি দেওয়ার পরে এগুলি আমি একদম জগা খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। একদম হাত দিয়ে ঘেঁটে, মানে সব করে ফেলেছি। জানি না গাছ হবে কি না, তারপরও দেখা যাক। হয়তোবা কিছু হতে পারে, কিছু না হতে পারে। আর এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু চিচিঙ্গা গাছগুলি বেঁধে দিয়েছি, বাড়তে শুরু করেছে। তো নিচের দিকে গাছগুলি যখন একটু বাড়তে শুরু করে, নিচের দিকে যে পাতাগুলি থাকে সেই পাতাগুলি কিন্তু ছিঁড়ে ফেলাই ভালো। আর চিচিঙ্গা গাছের পাশে যে মরিচ গাছটা আছে, এই মরিচ গাছটা মনে হয় শীতকালের মরিচ গাছ, এই কারণে গ্রীষ্মকালে তেমন ভালো হয় না, আবার পাতা কুঁকড়ে যায়। ফুল হলেও ফলে পরিণত হয় না। আবার যেগুলি ফলে পরিণত হয় সেগুলি ঠিকমতো ভালো হয় না। দেখে মনে হচ্ছে আমার কাছে এটা শীতকালীন। তো যাই হোক আমি মরিচ গাছটা এখন কাটবো না, পরে হয়তোবা 2-1 দিন পরে মরিচ গাছ কেনার পরে তারপরে কাটবো। তবে গোড়ার দিকে এগুলিতে কিন্তু মরিচ তেমন ধরে না, তাই ভাবলাম এই দিকের ডালগুলি কেটে দিই। এতে করে আমার যে চিচিঙ্গা গাছগুলি আছে এগুলি আলো বাতাস ভালো মতো পাবে। যদি আলো বাতাস ভালো মতো পায় তাহলে ঠিকঠাক মতো বড় হবে। গাছ বলতে এই চিচিঙ্গা গাছ আর ওইখানে করলা গাছ, এগুলি মূলত সবজি গাছ, তাছাড়া নাই। পুঁই শাক মাত্র বীজ বসিয়েছি। আর কয়েকটা এবার সাম্মাম না, বাঙ্গির গাছ হয়েছে, আপনাদের দেখাবো পরে। তো আগে এটার পরিচর্যা করে নেই, যদিও আমার সারানা হয়নি। আমার
মানে এখন যে গাছে সার লাগবে এটা আমার মাথাতেই আসেনি, তবে আগামীকাল আমি সার এনে এখানে দিয়ে দিব। প্রথম দফায় যেহেতু আমি সার দিব, এজন্য পটাশ, ড্যাপ, ইউরিয়া সবগুলিই দিব। পটাশ সারটা আপনারা মাসে একবার ব্যবহার করবেন, এতে করেই হবে। ইউরিয়াটা প্রয়োজন অনুযায়ী হয়তোবা 2 বার, আর ড্যাপ সারটা আপনারা মাসে 3 বারই ব্যবহার করতে পারেন। দেখা যায় যে রাসায়নিক সার একটু সীমিত পরিমাণে ব্যবহার করা ভালো, প্রয়োজন অনুযায়ী। আবার হচ্ছে গিয়ে কিচেন ওয়েস্ট তার সাথে ব্যবহার করলে অতিরিক্ত প্রয়োজন পড়ে না। তো এই যে দেখেন গাছগুলি কিন্তু এই পর্যন্ত শিকড় ছাড়তে শুরু করেছে, এখনও পুরো টবে ছড়ায়নি। আর এই সময় যদি আমি টবের কিনারা দিয়ে রাসায়নিক সার দিয়ে দিই, আর যেহেতু শিকড়গুলি টবের কিনারার দিকে আসছে, এতে করে শিকড়গুলি পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে আর গাছ দ্রুত বড় হবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে যখন গাছগুলি আসবে, বাড়তে শুরু করেছে, 8-10 পাতা হবে, এই যে দেখেন কতটুক হয়েছে, ঠিক এই পর্যায়ে এসে আপনারা গাছের গোড়াতে সার দিয়ে দিবেন। অবশ্যই দিয়ে দিবেন সবজি জাতীয় যে গাছগুলি আছে এগুলিতে। আর এদিকে যেই ঢ্যাঁড়সের ডগাগুলি ভেঙে দিয়েছিল, ওইগুলি থেকে আর ঢ্যাঁড়স হবে না, নিচের দিক থেকে গোড়া বের হয়েছে, সেগুলি রেখে ওই ঢ্যাঁড়সের ডগাগুলি মানে গাছগুলি কেটে ফেললাম একটা বিশেষ কারণে। আর হচ্ছে হবে না জানি, তারপরও একটা বিশেষ কারণ, এই যে পুঁই শাকের চারাগুলি হয়েছে এগুলো খুব ভালো মতো বাড়বে। তাছাড়া আর একটা সাজনা গাছ আছে এখানে, এটাও কিন্তু একটু আলো বাতাস পাবে, এই উদ্দেশ্যেই দিয়া। একেবারেই উঠিয়ে ফেলবে ঢ্যাঁড়স গাছ 2-1 দিন পরে, তবে এখন কয়েকটা দিন থাক, যেহেতু এখনও ঢ্যাঁড়সের ফুল হয়েছে, ফলে পরিণত হচ্ছে, এজন্য একটু রেখে দেবো। তো আপনারাও কিন্তু এভাবে করে আমার মতো একই টবে 2-3 ধরনের সবজি চাষ করতে পারেন। অবশ্যই সেটা বুঝে করবেন, যেটা কোনোটা কম দিনের কোনোটা বেশি দিনের, এভাবে করে করতে পারেন। আর এই যে দেখেন বাঙ্গির গাছ, মাশাল্লাহ বাঙ্গির গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম হচ্ছে লকলকা ডগা, আর কোনো রোগবালাই নেই, কোনো কিছু নেই, খুব দ্রুত বড় হয়েছে। তো হচ্ছে এগুলি কিন্তু আমার নিজের গত বছর হয়েছিল, সেই বাঙ্গি থেকে রেখেছিলাম। তো এখানে একটা বিষয় খেয়াল করার মতো, এই যে এই ডোগাটা আমি টেনে বের করছি, এটা হচ্ছে নিচের গোড়া থেকে বের হয়েছে। আর গোড়ার দিকে যে ডোগাগুলি হয় সেগুলো কিন্তু অনেক কচি, মানে মোটা সোটা হয়, তবে মেন যে ডোগাটা সেগুলি কিন্তু আর ঠিকমতো বাড়ে না, ওই যে গোড়াতে খাবারগুলি ভাগ হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন গোড়ার দিকের এই ডালপালাগুলি ছেটে দিতে। তো আমি ছাঁটাই করতে করতে হচ্ছে দেখলাম যে আমার কিছু ছোট ছোট বাঙ্গিও চলে এসেছে, তবে আমি গোড়ার দিকেরগুলি নিব না, গোড়াতে কোনো ডালপালা কিংবা ফল কোনোটাই নিব না। তো এই যে এই ডোগাটা দেখছেন, এটাও কিন্তু গোড়ার দিক থেকে বের হয়েছে। আর এখানে কিন্তু এই গাছটা স্ত্রী ফুলও চলে এসেছে, পুরুষ ফুলও আছে। পুরুষ ফুল ফুটে গেছে, তবে স্ত্রী ফুল এখনও ছোট আছে। এই যে এখানে বেশ কয়েকটাই দেখেছি আমি যে ছোট ছোট বাঙ্গি দেখা যাচ্ছে, তবে হচ্ছে এগুলি আমি একটাও রাখবো না। এখন যদি আমি গাছে ফল নেই, তাহলে গাছের স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে যাবে, আর ফলের আকারটা কিন্তু সেভাবে বড় হবে না। তো আপনারা চেষ্টা করবেন গাছটা পর্যাপ্ত একটা বয়সে যেয়ে তারপরে গাছে ফল নেওয়ার জন্যে। এর আগে আমি কয়েকবারই হচ্ছে ঠকেছি, 2 বার, একটা শসা গাছ আর লাউ গাছের ক্ষেত্রে। খুব অল্প বয়সে হচ্ছে আমি লাউ শসা নিয়েছিলাম, পরবর্তীতে গাছটা একদম মৃতপ্রায় হয়ে গেছিলো। এই যে এখানেও কিন্তু ছোট ছোট বাঙ্গি দেখা যায়। তো গাছগুলিরা আপনারা যদি সুস্থ সবল এবং অধিক সময় ফল পেতে চান, তাহলে অবশ্যই প্রথম দিকে যেই ফুল ফলগুলি আসবে গোড়ার দিকে, বিশেষ করে অল্প বয়সে যখন গাছে ফুল ফল আসে, ওগুলি কিন্তু ছাঁটাই করে ফেলবেন। আর আপনারা হয়তো বা আমার পিছনের ভিডিও দেখলে জানতে পারবেন আমি একটা গাছ থেকে অনেক শসা খেয়েছিলাম। ওটা কিন্তু আমি প্রথম দিকে যে ফলগুলি সেগুলি কিন্তু নেই কাটিং করে, তারপরে হচ্ছে একটা পর্যায়ে এসে যখন গাছ মাচা ভরে গেছিলো, তারপরে এত পরিমাণে শসা হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক হয়েছিল। আল্লাহ আমাকে এত দিয়েছিল, আমি কিন্তু বেজায় খুশি হয়ে গেছি। আর এখানে 3টা গাছ আছে, আমি 3টা গাছের বাঙ্গি চাচ্ছি এক জায়গায় চিপার ভিতরে রাখতে। আর বাঙ্গি গাছে কিন্তু মাচা না দিলেও হয়ে যায়। তো যাই হোক, বাঙ্গির কথা অন্য না হয় আরেকদিন বলবো। আরও কথা যদি থেকে থাকে, কিছু জানার আপনাদের থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এই বীজগুলি কিন্তু পেকে গেছে, এগুলি কিসের বীজ যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এগুলি হচ্ছে পালং শাকের বীজ। তো পালং শাকের বীজ কিন্তু প্রচুর হয়, আপনারা কিন্তু ছাদে অবশ্যই 2-4টা পালং শাক, পালং শাক চাষ করলে 2-4টা পালং শাকের বীজ রেখে দিবেন, এতে করে প্রচুর পরিমাণে হবে, প্রচুর পরিমাণে।
আমি কয়েকটা মাত্র শীষ থেকে কতগুলো পালং শাকের বীজ হারভেস্ট করলাম, তাহলে বোঝেন আমি পুরাটাই যদি হারভেস্ট করি তাহলে কতগুলা হবে। যদিও ক্যামেরাটা আমি সঠিক পজিশানে ধরতে পারিনি, যার কারণে শুধু আমার হাতটাই দেখা যাচ্ছে, পুরো বীজগুলি দেখা যাচ্ছে না। আর পুরো বীজগুলি আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, তো অন্য এক সময় আবারও দেখাবো। প্রচুর পরিমাণে কিন্তু বীজ হয়। আর এই বীজগুলি আমি এই টবটায় হচ্ছে বপন করব। আর এই টবটায় কিভাবে বপন করছি, এখনও গাছগুলি কিন্তু আমি গাছ লাগাই নাই, টবের কিনারা দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, আর মাঝখানের অংশটা ফাঁকা রাখবো। হয়তো বা এখানে চালকুমড়া কিংবা বরবটি দিব, এখনও শিওর না এখানে কি গাছ দিব। তো মাঝখানে যদি হচ্ছে ফাঁকা থাকে তাহলে ওই জায়গাতেই লাগানো ঠিক হবে। আর চারি সাইডে পালং শাক হয়ে যাবে। পালং শাক কিন্তু পাখি নষ্ট করে না, এজন্য মশারি দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, সরাসরি হতে পারবে। দেখি নিজের গাছের বীজ থেকে পালং শাক কেমন হয়। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত সাথে থাকার জন্যে। আর যারা হচ্ছে লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। তো এই যে এখানে আমি খুব সুন্দর করে ঢেকে দিলাম। যেহেতু পালং শাকের বীজ একটু শক্ত, আপনাদের বলে রাখি, উপরের দিকে পালং শাকের বীজ যদি থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাবে, যেহেতু একটু পরিমাণে বড় আর শক্ত। এই জন্যে কিছুটা মাটি দিয়ে কিংবা কোকোপিট কিংবা কাঠের গুঁড়ি দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব ভালো হবে। এরপরে আমি কিন্তু এখানে খুব ভালো করে একদম পানি দিয়ে দিব, যাতে করে গাছ খুব সুন্দর মতো বের হয়। আর এদিকে দেখেন এখানে কিছু লাল শাক মারা যাওয়ার পরে বের হয়েছে, পুঁই শাকও বের হয়েছে। তো পুঁই শাকের এখানে একটা ছোট গাছের বীজের অনেক সময় দেখা যায় যে বীজটা যেটা থাকে, বীজের যে খোলসটা থাকে সেটা জোরে মানে পড়ে না, তখন কিন্তু চারা বের হতে পারে না। তো মাঝে মধ্যে দেরি হলে দেখবেন আপনারা অনেক সময় হাত দিয়ে ছেড়ে দিবেন। আমি কিন্তু হাত দিয়ে অফ ক্যামেরায় করে ফেলবো, কারণ এক হাতে হচ্ছে না। আর কিছু পালং শাক লাল শাকও আছে এখানে, আমি এখানে ঢেকে দিব। আর পাশের টবটা